আসন্ন ডাব্লিউবিপি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা অঙ্কের একটা সেট প্র্যাকটিস করব। আজ 31 নম্বর সেট। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রতিটা প্রশ্নের জন্য আমি 30 সেকেন্ড সময় দেব। এই 30 সেকেন্ডের মধ্যে তোমরা অঙ্কটাকে করো এবং উত্তরটাকে একবার মিলিয়ে নাও। যেহেতু সময় আর বেশি দিন নেই, তাই তোমরা খাতা কলম নিয়ে রেডি হও এবং দেখো 30 সেকেন্ডের মধ্যে প্রশ্নগুলো করতে পারছো কিনা। চলো আজকের প্রথম প্রশ্নের দিকে যাওয়া যাক। প্রথম প্রশ্নে বলেছে, একজন ব্যবসায়ী তার ক্রয় মূল্যেই জিনিস বিক্রি করেন, কিন্তু 1 কেজি ওজনের ক্ষেত্রে 800 গ্রাম বাটখারা ব্যবহার করলেন। এতে তার কত শতাংশ লাভ হলো? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। চলো অঙ্কটা সমাধান করা যাক। দেখো, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি অসৎ ব্যবসায়ীর অঙ্ক বলে একটা ভিডিও বানিয়েছিলাম। পারলে ওই ভিডিওগুলো দেখবে, এই জাতীয় সমস্ত অঙ্কই কিন্তু ওখানে পাবে। যেখানে বাটখারার কথা বলা থাকে সেখানে আমি 1000 গ্রামকে বেস ফিগার ধরবো, আর যেখানে পার্সেন্টেজ দেওয়া থাকবে সেখানে আমি 100কে বেস ফিগার ধরবো। মনে থাকবে, এখানে যেরকম গ্রাম দেওয়া আছে তাই আমি বেস 1000কে বেস ধরবো। এবার দেখো বাঁ দিকটা, এই যে এই দিকটা সবসময় যে দ্রব্য দেওয়া হচ্ছে, যতটা দ্রব্য দেওয়া হচ্ছে সেটা এই দিকে লিখবো, আর বাকিটা এই দিকে লিখবো। বোঝা যাচ্ছে? যেমন 1 কেজি ওজনের ক্ষেত্রে 800 গ্রাম বাটখারা ব্যবহার করলেন, মানে যে খরিদ্দার আসবে তাকে আমি 800 গ্রাম জিনিস দিলাম। দেওয়া উচিত ছিল কতটা? 1000 গ্রাম। বোঝা যাচ্ছে? যেটা দেবো খরিদ্দারকে সেটা এদিকে লিখবো, আর যার রেসপেক্টে বলছে, যেমন 1 কেজির পরিবর্তে তার মানে 1000 গ্রাম, 1 কেজি মানে 1000 গ্রাম, সেটা আমি এই দিকে লিখবো। এবার দেখো, এই যে সংখ্যাটা পাওয়া গেল, এই সংখ্যাটাকে আমি ক্রয় মূল্য বা সিপি বলবো, আর এইদিকে যে সংখ্যাটা বসবে তাকে বিক্রয় মূল্য বা এসপি বলবো। আমি বলবো 800 টাকায় কিনে 1000 টাকায় বিক্রি করেছি, মানে আমার 200 টাকা লাভ হয়েছে। 800 টাকায় যদি 200 টাকা লাভ হয়, ওরা চেয়েছে যে কত শতাংশ লাভ হবে, অর্থাৎ 100 দিয়ে গুণ করবো। 800 টাকায় 200 টাকা লাভ হলে 100 টাকায় কত, এটাকে জাস্ট কাটো। অর্থাৎ উত্তর হবে 25% প্রফিট, যেটা অপশন নাম্বার সি তে আছে। পরের প্রশ্ন, 10 জন লোক 10 দিনে একটি কাজ শেষ করতে পারে, কিন্তু 5 দিন পরে 5 জন লোক আরো যুক্ত হলে বাকি কাজটি কত দিনে শেষ হবে? সময় শুরু এখন। সময় শেষ। খুব সোজা অঙ্ক ছিল এটা। এটা 30 সেকেন্ড নয়, তার আগেই করা উচিত। 10 থেকে 12 সেকেন্ডের বেশি লাগার কথা নয়। দেখো, আমি একটা বেসিক ফর্মুলা বলেছিলাম, m1d1 ইজ ইকুয়াল টু m2d2, যেখানে 1 মানে হচ্ছে প্রথম লাইনের ডাটা এবং 2 মানে দ্বিতীয় লাইনের ডাটা। m বলতে লোক সংখ্যা বোঝাবো এবং d বলতে দিন সংখ্যা বোঝাবো। এখানে বলেছিল 10 জন লোক 10 দিনে একটা কাজ শেষ করতে পারে, কিন্তু 5 দিন পর, খেয়াল করো 5 দিন কেটে গেছে। 10 দিনে কাজটা করার কথা ছিল, 5 দিন কেটে গেছে, মানে আর বাকি কত দিন বাকি থাকছে? তোমরা বলবে 10 মাইনাস 5 সমান 5 দিন এখনো বাকি আছে। এবার বলেছে বাকি কাজটা শেষ করবে, কিন্তু আরো 5 জন লোক যুক্ত হবে। তাহলে প্রথমে লোক ছিল 10 জন, আমি তাই প্রথম লাইনে 10 জন দিলাম। দিন সংখ্যা কত? 10 দিন আমি করব না, আমি দেখবো যে কাজ এখন কতটা বাকি আছে, কেন বাকি কাজটা করবে বলেছে। যদি কেউ না আসতো তাহলে এই 10 জন লোকের এখনো 5 দিনের কাজ বাকি থাকতো। তাই দিনের এই 5টাকে আমি এখানে বসাবো
অর্থাৎ আমি বলবো যে আমার এই কাজটা বাকি আছে, 10 জন লোক তো ছিলই, যদি কেউ না আসতো আরো 5 দিন কাজ করতো, মানে 5 × 10, 5×10 = 50 ইউনিট কাজ বাকি থাকতো। এই কাজটা করবে কতজন? আরো 5 জন যুক্ত হয়েছে, অর্থাৎ আগে 10 জন ছিল, আরো 5 জন যুক্ত হয়ে এখন লোক সংখ্যা হলো 15। তাই পরের লাইনের লোক সংখ্যার কাছে আমি 15 লিখলাম। কত দিন লাগবে? আমি মনে করছি x দিন সময় লাগবে। বোঝা গেছে? তাহলে এই বাকি কাজটা করতে x দিন সময় লাগবে, আমি ধরলাম এই x এর মান তোমাকে বার করতে হবে। জাস্ট এটা কাটো, তাহলে x এর মান বেরোচ্ছে 10/3, অর্থাৎ 3 × 1 = 3 দিন, যেটা অপশন নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন, একটি জলাধার সাধারণত ভর্তি হতে 8 ঘন্টা সময় নেয়, কিন্তু জলাধারে ছিদ্র থাকায় তা ভর্তি হতে আরো 2 ঘন্টা বেশি সময় লাগে। ভর্তি জলাধার ছিদ্র দ্বারা খালি হতে কত সময় নেবে? 10 সেকেন্ডের বেশি আমি সময় দেবো না। চলো, সময় শুরু এখন। আর সময় দেওয়া যাবে না, দেখা যাক কিভাবে অঙ্কটা করা যায়। দেখো, এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে কি বলছে, 8 ঘন্টা সময় লাগে। আমি মনে করছি x এর মান 8, ছিদ্র থাকার জন্য আরো 2 ঘন্টা বেশি সময় লাগছে, মানে কি 8 ঘন্টা সময় লাগা উচিত ছিল, ছিদ্র থাকায় আরো 2, মানে 8 + 2 10 ঘন্টা সময় লাগছে। আমরা একটা বেসিক ফর্মুলা xy/x-y এটা ইউজ করব সেই অঙ্কগুলোর ক্ষেত্রে, যেখানে পাত্রের তলদেশে একটা ছিদ্র থাকবে এবং সেই ছিদ্র দিয়ে কতক্ষণ সময় লাগবে পুরো জলটা খালি হতে, এটা হবে তার সূত্র। বোঝা যাচ্ছে? ছিদ্র দিয়ে জল খালি হতে সময় লাগবে এত ঘন্টা। তাহলে একটা ফিগার 8, একটা ফিগার যদি 10 হয়, আমি এই সূত্রে এটাকে ফেলে দিলে 8 × 10/10 - 8 করব। বোঝা যাচ্ছে? তাহলে সময় লাগবে 8 × 10/2, অর্থাৎ 40 ঘন্টা, যেটা অপশন নাম্বার ডি-তে আছে। পরের প্রশ্ন, কোনো নির্দিষ্ট সরল সুদের হারে 800 টাকা 3 বছরে সুদে মূলে 920 টাকা হয়, সুদের হার 5% বৃদ্ধি পেলে ওই মূলধন সুদে মূলে কত হবে? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো, 800 টাকা রাখলে আমি 920 টাকা পাবো, 800 টাকা থাকলে 920 টাকা পাবো 3 বছর। কিন্তু কিছু একটা ইন্টারেস্টে এই টাকাটা পাচ্ছি, 800 টাকায় তো 120 টাকা ইন্টারেস্ট পাচ্ছি, তাহলে ইন্টারেস্ট রেট একটা কিছু ছিল, আমি জানি না। কিন্তু 800 টাকা রাখলে 3 বছরে 920 টাকা পাবো, এইটুকুনি আমি জানি। এবারে বলছে এখানে তো কিছু একটা ইন্টারেস্ট ছিল, ইন্টারেস্টটা যদি 5% বৃদ্ধি পায়, তবে ওই মূলধন সুদে মূলে কত টাকা পাবে? দেখো, ইন্টারেস্ট 5% বাড়ছে, মানে আমি 920 টাকা যেটা পাচ্ছিলাম সেটা তো পাবোই, উল্টে প্রতি বছর এই 5% ইন্টারেস্ট বাড়ার জন্য 3 বছরে আমি 3×5 = 15% এক্সট্রা ইন্টারেস্ট পাবো। বোঝা যাচ্ছে? 920 টাকা আমি পাবোই, কিন্তু আরো 5% করে যেহেতু প্রতি বছর আমি টাকা পাচ্ছি বেশি, তাই 3 বছরে 15% টাকা বেশি পাবো। কার 15% টাকা বেশি পাবো? 800 টাকা আমি রেখেছিলাম, এর 15% আরো বেশি পাবো। 15% মানে 15/100, অর্থাৎ 120 টাকা আমি আরো বেশি পাবো। 920 টাকা পাচ্ছিলাম, আরো 120 টাকা বেশি পাবো, অর্থাৎ আমি 1040 টাকা হাতে পাবো, যেটা অপশন নাম্বার ডি-তে আছে। পরের প্রশ্ন, দুটি সংখ্যার গুণফল 432 ও গসাগু 6, এরূপ কত জোড়া সংখ্যা হতে পারে? সময় শুরু এখন। সময় শেষ। দেখো,
সংখ্যা দুটোর গসাগু দেওয়া আছে 6। আমি মনে করছি একটা সংখ্যা 6x আর একটা সংখ্যা 6y, যেটা গসাগু দেবে তার সঙ্গে একটা x আর একটা y ধরবে, এই দুটো হবে সংখ্যা। এই দুটো সংখ্যার গুণফল বলে দিয়েছে 432। আমি বলছি এই দুটো সংখ্যার গুণফল ওরা বলেছে 432। আমি কাটছি 6 6 36 12 432, তাহলে xy এর মান 12। এখানে x আর y পরস্পর মৌলিক সংখ্যা, এটা খেয়াল রাখো। এই যে যখন গসাগু 6 এর রেসপেক্টে আমি একটা সংখ্যা 6x আর একটা সংখ্যা 6y ধরছি, আমি মনে করছি যে xy পরস্পর মৌলিক। x আর y পরস্পর মৌলিক বলতে কি বোঝাবে? পরস্পর মৌলিক বলতে বোঝাবে যে এই দুটো সংখ্যার গসাগু সবসময় 1 হতে হবে। বোঝা যাচ্ছে? গসাগু সবসময় 1 হতে হবে, তাদেরকে আমি পরস্পর মৌলিক বলবো। দেখো x গুণিতক y 12, আমি 12 কোন দুটো সংখ্যাকে গুণ করলে 12 আসে সেটা দেখার চেষ্টা করছি। 12কে 1 দিয়ে গুণ করলে 12 আসে, 4কে 3 দিয়ে গুণ করলে 12 আসে এবং 6কে 2 দিয়ে গুণ করলে 12 আসে। বোঝা যাচ্ছে? এবার এই গুণফলগুলোর মধ্যে এই যে সংখ্যাগুলো পাচ্ছি, এই দুটো সংখ্যার গসাগু যদি 1 হয় তবে আমি বলবো যে এই দুটো সংখ্যা পরস্পর মৌলিক। 12 আর 1-এর গসাগু 1 হয়, তাই এরা পরস্পর মৌলিক। আমি বলবো এই জোড়টা সম্ভব। এখানে বলেছে কত জোড়া সম্ভব, আমি দেখছি এই জোড়টা সম্ভব। অর্থাৎ যেই জোড়েতে দুটো সংখ্যার গসাগু 1 হবে অর্থাৎ তারা পরস্পর মৌলিক হবে, সেই দুটো জোড়কেই আমরা নেব। এই জোড়টা দেখলাম 12 আর 1-এর গসাগু 1 হচ্ছে, তাই এটা নেব। 4 আর 3-এর গসাগু 1 হচ্ছে, তাই আমি এটা নেব। 6 আর 2-এর গসাগু 2 হচ্ছে, 1 হচ্ছে না, তাই এই জোড়টাকে আমি নেব না। তাহলে আমি দেখলাম এরকম দুজোড়া সংখ্যা পাওয়া যায় যেটা অপশন নাম্বার 1-এতে আছে। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার কয়েনের অনুপাত যথাক্রমে 2:3:4। মোট টাকার পরিমাণ যদি 180 টাকা হয় তাহলে কটি 50 পয়সার কয়েন থাকবে? সময় শুরু এখন। সময় শেষ। দেখো এই জায়গায় 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার কয়েনের অনুপাত দেওয়া আছে। কয়েনের অনুপাত বলতে সংখ্যার অনুপাত বোঝায়। সেটা দেওয়া আছে 2, 3, 4। আমি মনে করছি 1 টাকার কয়েন 20টা, 50 পয়সার কয়েন 30টা এবং 25 পয়সার কয়েন 40টা আছে। যেহেতু রেশিও আছে আমি শূন্য বসিয়ে দিলাম। বোঝা যাচ্ছে? সংখ্যার অনুপাত থেকে আমি মূল্যের অনুপাতে বার করব, তার কারণ এখানে মোট টাকার পরিমাণ দেওয়া আছে। দেখো মূল্যের অনুপাত কিভাবে বার করে? এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাকে 1 টাকার মধ্যে 1 টাকার কয়েন কতগুলো আছে আগে এটা বার করো। 1 টাকার মধ্যে 1 টাকার কয়েন আছে 1 পিস, 1 টাকার মধ্যে 50 পয়সার মুদ্রা আছে 2 পিস, 1 টাকার মধ্যে 25 পয়সা আছে 4 পিস। বোঝা যাচ্ছে কি করে বার করা হচ্ছে? এই যে 50 পয়সা বলছি আমি, 1 টাকা মানে তো 100 পয়সা, তাকে 50 দিয়ে ভাগ করে আমি বলছি 2 পিস। 1 টাকা মানে 100 পয়সা, তাকে 25 দিয়ে ভাগ করে আমি বলছি 4। বোঝা যাচ্ছে? এই যে জিনিসগুলো পাওয়া গেল এইগুলো দিয়ে আমি এই সংখ্যাগুলোকে ভাগ করব। অর্থাৎ 20-কে 1 দিয়ে ভাগ করে আমি বলবো 20। অর্থাৎ যেখানে 1 টাকার কয়েন আছে 20টা 1 টাকার কয়েন মানে 20 টাকা। বোঝা যাচ্ছে? এবার 30-কে 2 দিয়ে ভাগ করব। 30-কে 2 দিয়ে ভাগ করলে আমি পাবো 15। অর্থাৎ আমি বলবো এখানে 15 টাকা ছিল, 50 পয়সা 15 টাকা ছিল। একই রকম ভাবে 40-কে 4 দিয়ে ভাগ করে আমি বলবো 10। 1 টাকা 20 টাকার ছিল, 2 টাকা 15 টাকার ছিল এবং 25 পয়সা, সরি 50 পয়সা 15 টাকার ছিল এবং 25 পয়সা 10 টাকার ছিল। তাহলে মূল্যের অনুপাত হচ্ছে এইটা। আমি যদি এইটাকে 5 দিয়ে কাটি তাহলে মূল্যের অনুপাত হবে 4:3:2। অর্থাৎ কিনা 1 টাকার ভ্যালু যদি 4 টাকা হয় 50 পয়সার ভ্যালু হবে 3 টাকা এবং 25 পয়সার ভ্যালু হবে 2 টাকা। দেখো মোট 4 + 3 + 7 অর্থাৎ 9 টাকা আমি দেখতে পাচ্ছি আছে। ওরা বলেছে মোট টাকার পরিমাণ 180 টাকা। আমি জানি মোট টাকার ভ্যালু 9 ইউনিট, ওরা বলছে সেটা 180 টাকা।
তবে 9 ইউনিটের ভ্যালু 180 টাকা হলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 20 টাকা। 50 পয়সা চেয়েছে, আমি দেখছি 50 পয়সার মূল্য হচ্ছে 3 ইউনিট, অর্থাৎ 3 ইউনিটের ভ্যালু 3 কুড়ি 60 টাকা। 50 পয়সা আছে 60 টাকা, বলেছে 50 পয়সার কয়েন কটা থাকবে। আমরা জানি 1 টাকার মধ্যে 50 পয়সার কয়েন থাকে 2 পিস, তাহলে এই 60 টাকার মধ্যে 50 পয়সার কয়েন থাকবে 60 × 2 সমান 120 পিস, যেটা অপশন নাম্বার 1-তে আছে। বোঝা যাচ্ছে 1 টাকায় 2 পিস থাকে, তাহলে 60 টাকায় 2 × 60 সমান 120 পিস 50 পয়সা থাকবে। পরের প্রশ্ন, এ ও বি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তারা মিলিত হওয়ার 9 ও 16 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। বি এর বেগ 27 কিমি/ঘন্টা হলে এ এর গতিবেগ কত? সময় শুরু এখন। সময় শেষ। দেখো, টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক যারা ভিডিওতে দেখে এসছো তারা জানো যে দুজন দু প্রান্ত থেকে একে অপরের দিকে যাচ্ছে, কোনো এক সময় এখানে মিলিত হলো এবং মিলিত হওয়ার পরে একজন এখান থেকে এই পর্যন্ত কোনো একটা সময় গেল এবং আরেকজন এখান থেকে এই পর্যন্ত আর একটা সময় যদি যায়, তাহলে তাদের গতিবেগের অনুপাত কত হবে? দেখো, এখানে এ আর বি এর কথা বলা হয়েছে। এ আর বি এর গতিবেগের অনুপাত এ এর বেগ বাই বি এর বেগ, সেটা হবে এখানে যে সংখ্যা দুটো দিচ্ছে ঠিক সেই সংখ্যা দুটোর উল্টো এখানে লিখে রুট করব। কেন? ব্যাখ্যা দেওয়া আছে টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলোতে, পাল্টে দেখো, এটা প্র্যাকটিস সেট, আমি আর এখানে বলবো না। এই মুহূর্তে আমরা শুধুমাত্র বলবো এ এর বেগ আর বি এর বেগ। এখানে প্রথমে এ আছে, তারপরে বি আছে, আমি এ বাই বি বসাবো। মিলিত হওয়ার পরে একজন 16 ঘন্টায় আর একজন 9 ঘন্টায় পৌঁছাচ্ছে, অর্থাৎ এইখান থেকে এইখানে এ যাচ্ছে 9 ঘন্টায় এবং বি যাচ্ছে 16 ঘন্টায়। প্রথমে এ এর ফিগার, তারপর বি এর ফিগার আছে, তাই এইভাবে লেখা হলো। এই যে আমি পরপর পেলাম 16 আর 9, এটাই এখানে বসাবো এবং রুট করে দেবো। বোঝা যাচ্ছে? তাই আমরা পরীক্ষার সময় মনে রাখবো এ এর বেগ বাই বি এর বেগ সমান 16/9। এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে ঠিক তার উল্টো করে রুট করব। এটাকে রুট করলে আসবে 4/3। আমি দেখলাম এ এর বেগ আর বি এর বেগের রেশিও 4/3। এখানে বি এর বেগ 27 দেওয়া আছে, তাহলে এ এর বেগ আমি জানি না। এ এর বেগ বি এর বেগ দেওয়া আছে 27, কিন্তু রেশিও জানি 4/3। এটাকে যদি কাটি তাহলে এ এর বেগ হবে 4 × 9 = 36 কিমি/ঘন্টা, যেটা অপশন নাম্বার বি তে আছে। পরের প্রশ্ন, একটি ট্রেনের দৈর্ঘ্য 220 মিটার এবং একটি গাছকে অতিক্রম করে 14 সেকেন্ডে। ওই ট্রেনটি 110 মিটার লম্বা একটি সুড়ঙ্গ পথকে অতিক্রম করতে কত সময় নেবে? তোমরা এটার জন্য 10 সেকেন্ড সময় পাবে, এটা বেশি সময় দেওয়া যাবে না। সময় শেষ। দেখো, 220 মিটার দীর্ঘ একটা ট্রেন কোনো গাছকে বা কোনো খুঁটিকে বা কোনো পোস্টকে অতিক্রম করতে যে সময়টা নেবে, সেই সময়ে ট্রেন তার নিজের দৈর্ঘ্য যাবে। আমরা জানি কোনো ট্রেন এই সময়, যে কোনো একটা সময় যদি কোনো গাছকে বা পোস্টকে অতিক্রম করে, তবে সেই সময় ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাবে। কিন্তু ওই ট্রেনটাই যদি কোনো প্ল্যাটফর্ম বা কোনো সুড়ঙ্গ পথকে অতিক্রম করে, তবে ট্রেনটাকে যেতে হবে তার নিজের দৈর্ঘ্য প্লাস ওই সুড়ঙ্গ পথের দৈর্ঘ্য। বোঝা যাচ্ছে? প্রথম ক্ষেত্রে ট্রেনটা 14 সেকেন্ডে একটা গাছকে অতিক্রম করেছে, তাহলে আমি বলবো ট্রেনটা 14 সেকেন্ডে গেছে 220 মিটার, অর্থাৎ 220 মিটার যায় ট্রেনটা 14 সেকেন্ডে। 1 মিটার যেতে কত সময় লাগবে? 14/220 সেকেন্ড। বলেছে এবারে 110 মিটার একটা সুড়ঙ্গ পথ অতিক্রম করছে। 220 মিটার লম্বা ট্রেন 110 মিটার সুড়ঙ্গ পথকে অতিক্রম করতে যেতে হবে নিজের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য, অর্থাৎ 330 মিটার। বলেছে এই 330 মিটার যেতে কত সময় লাগবে। যদিও ট্রেনটা 220 মিটার, কিন্তু যেহেতু একটা ডিস্টেন্স কভার করছে, তাই ট্রেনকে যেতে হবে নিজের দৈর্ঘ্য প্লাস এই ডিস্টেন্সটা, অর্থাৎ 330 মিটার।
এটা যেতে যে সময় লাগবে সেটাই আমাদের উত্তর হবে। 14 × 330/220, 3 11 33, 11 দুগুণে 22, 7 3 7 21 সেকেন্ড, যেটা অপশন নাম্বার এতে আছে। এক দোকানদার 12 দিনে 504 টাকা রোজগার করেন, কিন্তু প্রথম 4 দিনের গড় 40 টাকা, বাকি দিনগুলির গড় আয় কত? এটার জন্য 10 সেকেন্ড সময় পাবে। সময় শেষ। 12 দিনে 504 টাকা রোজগার করে, প্রথম 4 দিন গড়ে 40, প্রথম 4 দিন যদি গড়ে 40 টাকা ইনকাম করে, তাহলে এই 4 দিনে মোট 4 4 16 অর্থাৎ 160 টাকা রোজগার করে। 12 দিনে 504 রোজগার করেছে, তার মধ্যে 4 দিনে 160 যদি রোজগার করে, তাহলে এই যে বাকি রোজগারটা 8 দিনে করেছে, বাকি রোজগার 8 দিনে করলে তাহলে প্রতিদিন কত করে রোজগার করেছে? তোমরা বলবে এই ফিগার বাই 8। খুব সোজা প্রশ্ন, বুঝতে পারছো? 504 থেকে এই 4 দিনের মোট বাদ দিলে যে টাকাটা থাকবে সেটা 8 দিনের মোট ইনকাম, 8 দিনের মোট ইনকামকে 8 দিয়ে ভাগ করলে গড় ইনকাম পাবো। তাহলে আমি এখান থেকে দেখছি 344/8 আসছে, অর্থাৎ কিনা প্রতিদিন 43 টাকা করে ইনকাম হবে, যেটা অপশন নাম্বার এতে আছে। 3 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 8 গুণ ছিল, বর্তমানে বাবার বয়স ছেলের 5 গুণ, পুত্রের বর্তমান বয়স কত? সময় শুরু এখন। সময় শেষ। দেখবে ক্রস প্রোডাক্ট মেথড, তাতে আমি বলেছিলাম যে যেটা চাইছে বর্তমান বয়স চাইছে সেই রেশিওটাকে প্রথমে বসাতে। যেমন এখানে বলেছে বর্তমানে বাবার বয়স ছেলের 5 গুণ, ফাদার আর সনের কথা বলা হয়েছে, বর্তমানের কথা আমি বলছি। কেন? এটাই আমার দরকার প্রথমে, তাই আমি এই রেশিওটাকে প্রথমে লিখব। যেটা চাইবে সেই রেশিও প্রথমে হবে। বাবার বয়স ছেলের 5 গুণ মানে ছেলের বয়স যদি 1 হয়, বাবার বয়স হবে 5, এটা বর্তমানের হিসেব। 3 বছর আগে, অর্থাৎ এখান থেকে 3 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 8 গুণ ছিল, অর্থাৎ ছেলের বয়স যদি 1 হয়, বাবার বয়স 8 ছিল, 8 গুণ। দেখো এইটা কেন হলো রেশিওটা? কেন? বর্তমান থেকে 3 বছর গেছে, বাবার বয়সও তাহলে 3 বছর আগের কথা বলা হচ্ছে, ছেলের বয়সও 3 বছর আগের কথা বলা হচ্ছে। দুটো রেশিও থাকবে, দুটো সংখ্যা থাকবে, তবেই আমি ক্রস প্রোডাক্ট মেথড অ্যাপ্লাই করতে পারবো। ক্রস গুণ করব, করে বিয়োগ করব, 5 একে 5, 8 একে 8, 8 থেকে 5 বাদ দিলে 3 ইউনিট। এর মান কত বেরোবে? এই ক্রস গুণ করব, এই ক্রস গুণ করব, করে বিয়োগ করব, 3 8 24 থেকে 3 একে 3 বাদ দিলে 21 হবে। 21 কি হবে? বছর, যেহেতু এটা 3 বছর আগে পরের কথা বলা হয়েছে। তাহলে 3 ইউনিটের ভ্যালু 21 হলে 1 ইউনিটের ভ্যালু হবে 7 বছর। চেয়েছে পুত্রের বর্তমান বয়স কত? দেখো বর্তমানে পুত্রের বয়স 1 ইউনিট ছিল এবং 1 ইউনিটের ভ্যালু 7 বছর বেরিয়েছে, তাই পুত্রের বর্তমান বয়স 7 বছর, যেটা অপশন নাম্বার ডি তে আছে। এটার মান নির্ণয় করো। তোমাদের সময় শুরু এখন, এবং এটার জন্য মাত্র চলো 5 সেকেন্ড সময় দেওয়া যাবে। সময় শেষ। বেশি সময় দেবো না, এটার জন্য বেশি সময় দেওয়া যাবে না। জাস্ট এখানে দেখো, প্রথমে তো ব্র্যাকেটের কাজ হয়, এই দুটোকে যদি আমি গুণ করি তাহলে এটা আসবে 0.04, তাহলে এটা উঠে গেল। এটার সঙ্গে এটা গুণ হবে, গুণের কাজটা তারপর হবে, ব্র্যাকেটের পরে আমরা জানি গুণের কাজ হবে, কিন্তু এই প্লাস আর মাইনাসটাকে আমি কাটতেই পারি, বুঝতে পারছো? তাহলে এখান থেকে পড়ে থাকছে 0.2, আর এখান থেকে পড়ে থাকছে 0.2কে 0.04 দিয়ে গুণ করব, অর্থাৎ 0.008। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 0.208 উত্তর হবে, যেটা অপশন নাম্বার ডি তে আছে। পরের প্রশ্ন, এখানে একটা ভাষাটা ভুল আছে, একটি পাত্রে 12.12% দুধ আছে, অপর পাত্রে 15% দুধ আছে, ওই দুটি পাত্র থেকে যথাক্রমে 8 ও 12 অংশ তৃতীয় পাত্রে ঢাললে তৃতীয় পাত্রের দুধের পরিমাণ কত হবে? তোমাদের সময় শুরু এখন।
সময় শেষ। দেখো এই জায়গায় 12.1/2%, এটাকে যদি ফ্র্যাকশনে পরিণত করো 12 দুগুণে 24, একে 25/2% হবে। 25/2%কে ফ্র্যাকশনে প্রকাশ করলে 100টাকে নিচে দিয়ে দেবো, অর্থাৎ এটার মান হচ্ছে 1 অর্থাৎ এই পার্সেন্টেজকে আমি 1 লিখতে পারি। বোঝা যাচ্ছে? দেখো প্রথম পাত্রে 1 দুধ আছে, প্রথম পাত্রের মধ্যে থেকে 8 অংশ তোলা হয়েছে, প্রথম পাত্রে 8 অংশ তোলা হয়েছে এবং তার মধ্যে দুধ আছে 1 এবার দ্বিতীয় পাত্র থেকে 12 অংশ তোলা হয়েছে, তার মধ্যে দুধ আছে 15%, 15% মানে 15/100। তাহলে মোট দুধের পরিমাণ কত? তোমরা বলবে এইটা। এই মোট দুধটা কেন এসছে? তার কারণ 8 নেওয়া হয়েছে প্রথম থেকে, 12 নেওয়া হয়েছে দ্বিতীয় থেকে, অর্থাৎ 20-র মধ্যে দুধের পরিমাণ এইটা। বলেছে পার্সেন্টেজ কত, আমরা 100 দিয়ে গুণ করব। বোঝা যাচ্ছে? এইটা কাটবো, এটাকে একটু ছোট করে নাও। তাহলে এখান থেকে পাচ্ছে 3 তিরিককে 9/5, 1 প্লাস 9/5, নিচে আছে 20, এটা 20 দিয়ে আমি এখানে কেটে দিচ্ছি, 5 20 100। বোঝা যাচ্ছে? তাহলে এটা যা আসবে তার সঙ্গে 5 গুণ করে দেবো, পার্সেন্টেজ বেরোবে। 5 একে 5 প্লাস 9 14 5 ইন্টু 5%, অর্থাৎ 14% দুধ থাকবে, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরপর 5টি জোড় সংখ্যার যোগফল 250, এদের মধ্যে সবচেয়ে ছোট ও বড় জোড় সংখ্যার বর্গের যোগফল কত? 10 সেকেন্ড সময় দেবো, সময় শুরু এখন। সময় শেষ। দেখো পরপর 5টা জোড় সংখ্যার যোগফল 250 দিয়েছে, তাহলে গড় কত? 5টা সংখ্যার যোগফল 250 হলে গড় হবে 50, আমি এখানে 50 বসালাম। গড় মানে হচ্ছে মাঝখানের সংখ্যা, 5টা সংখ্যা আছে মানে এইদিকে দুটো, এইদিকে দুটো, মাঝখানের সংখ্যা হচ্ছে এই 50। বোঝা যাচ্ছে? এবারে দেখো বলেছিল যে 5টা পরপর সংখ্যা, এটা যদি মাঝখানের সংখ্যা হয় তার আগের জোড় সংখ্যা হবে 48, তার আগের জোড় সংখ্যা হবে 46। এটা যদি মাঝখানের সংখ্যা হয় এর পরের জোড় সংখ্যা হবে 52 এবং এর পরের জোড় সংখ্যা হবে 54, কেন এখানে জোড় সংখ্যার কথা বলা হয়েছে। তাহলে আমি দেখলাম এই প্রশ্নে প্রথম জোড় সংখ্যা 46 এবং দ্বিতীয় জোড় সংখ্যা হচ্ছে 54। বলেছে এই ছোট আর বড় জোড় সংখ্যার বর্গের যোগফল কত? ছোটটা হচ্ছে 46 তার বর্গ, বড়টা হচ্ছে 54 তার বর্গ, এদের যোগফল কত? এটাকে স্কোয়ার করার পর যোগ করতে যেও না, তার কারণ দেখো আমি এই জিনিসটাকে কিভাবে লিখতে পারি। 46 আর 54-র মধ্যে গ্যাপটা কত মনে মনে দেখে নাও। আমি গ্যাপ দেখছি 8, একে 2 দিয়ে ভাগ করো, কত পাওয়া যাচ্ছে? 4। এটার সঙ্গে একবার 4 যোগ করো বা বড়টা থেকে 4 মাইনাস করো, ছোটটার সঙ্গে 4 যোগ করো অথবা বড় থেকে 4 মাইনাস করো। আমি দেখছি যে ছোটর সঙ্গে 4 যোগ করি তাহলে 50 আসবে। আমি এটাকে লিখতে পারি 50 - 4 এর হোল স্কোয়ার, তাই না? এটাকে লেখা যায়। প্লাস আমি এটাকে লিখতে পারি 50 + 4 এর হোল স্কোয়ার। a - b হোল স্কোয়ার প্লাস a প্লাস b হোল স্কোয়ারের কি সূত্র আছে? a প্লাস b হোল স্কোয়ার ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার, সেটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা। তাহলে এখানে 2 এর মান হচ্ছে এইটা 50, তার স্কোয়ার মানে 2500, প্লাস b মানে হচ্ছে 4, তার স্কোয়ার মানে 16। আমি এটাকে 2500 সঙ্গে 16 যোগ করে গুণ করব না, আমার এই গুণটা করতে সুবিধে 25 দুগুণে 50 অর্থাৎ 5000 প্লাস 16 দুগুণে 32 অর্থাৎ উত্তর হবে 5032, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরের প্রশ্ন, একটি সংখ্যার 3/4 অংশ ওই সংখ্যার 1/6 অংশের থেকে 7 বড়, সংখ্যাটির 5/3 অংশ কত? দেখো এই জায়গায় যখন বলছে, আচ্ছা তোমাদের প্রথমে 10 সেকেন্ড সময় দিই। সময় শেষ।
এই যে এখানে বলছে একটা সংখ্যার 3/4 অংশ ওই সংখ্যার 1/6 অংশের থেকে 7 বড়। হরেতে যে সংখ্যা দুটো আছে তাদেরকে গুণ করে নাও অথবা এই দুটো সংখ্যার লসাগু বার করো। 6 আর 4 এর লসাগু 12। আমি মনে করছি সংখ্যাটা 12। বোঝা যাচ্ছে? বলেছে একটি সংখ্যার মানে এই 12-র 3/4 কত হবে? 9। আর একটা বলেছে ওই সংখ্যার 1/6 অর্থাৎ সংখ্যাটা 12 ধরেছি, তার 1/6 মানে কত? 2। বলেছে এই যে সংখ্যাটা পেলাম এই 1/6 অংশের থেকে সেটা 7 বড়। এই যে সংখ্যাটা পেলাম 1/6 অংশ অর্থাৎ 2 এর থেকে 7 বড়। আমি দেখছি এই দুটো সংখ্যার ডিফারেন্স হচ্ছে 9 - 2 ইউনিট, কিন্তু ওরা বলেছে এটা 7 বড় অর্থাৎ এটার মান 7। 7 ইউনিটের ভ্যালু যদি 7 হয় 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1। বলেছে সংখ্যাটার 5/3 অংশ কত? আমি সংখ্যাটা কত ধরেছি? 12 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু যদি 1 হয় তাহলে 12 ইউনিটের ভ্যালু হবে 12 অর্থাৎ সংখ্যাটা 12। এই সংখ্যার 5/3 অংশের মান চেয়েছে। এই সংখ্যার 5/3 অংশের মান হবে 20, যেটা অপশন নাম্বার ডি তে আছে। পরের প্রশ্ন, এ এবং বি যথাক্রমে 1500 টাকা ও 900 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। বি দেখাশোনার জন্য লাভের 10% পাবে ঠিক হয় এবং বাকি টাকা লভ্যাংশের অনুপাতে ভাগ হবে। ব্যবসাতে 800 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো এ আর বি 1500 টাকা 900 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। আমি যদি এ আর বি এর দেওয়া টাকার অনুপাত বার করি তাহলে কি হবে? এই শূন্যগুলো কেটে যাবে এবং 3 দিয়ে যদি কাটি 3 × 5 = 15, 3 × 3 = 9। আমি ক্যালকুলেশন যখন করব এইভাবেই এটাকে কেটে নেবো আগে। অর্থাৎ আমি মনে করব এই 5 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে এবং বি 3 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। এদের যে টাকা দিয়ে ব্যবসা শুরু করলো সেই টাকাগুলো দুজনের ক্ষেত্রেই যদি সমান সময়ের জন্য খাটে তাহলে এই রেশিওটা, ইনভেস্টমেন্টের রেশিওটাই প্রফিটের রেশিও হবে। তার কারণ আমরা জানি প্রফিট ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম। যদি টাইমটা সমান হয় আমি এটাকে 1 মনে করব, তখন আমি জানবো প্রফিটের রেশিও আর ইনভেস্টমেন্টের রেশিও সমান হবে। এ আর বি এর ইনভেস্টমেন্টের রেশিও 5 টাকা আর 3 টাকা, তাহলে এ আর বি এর প্রফিটের রেশিও কিন্তু 5:3 হবে। এবারে বি দেখাশোনার জন্য লাভের 10% নিয়ে নেবে এবং বাকি টাকা লভ্যাংশের অনুপাতে, অর্থাৎ লভ্যাংশের অনুপাত কি 5:3 বা বলতে পারো এখানে প্রফিটের অনুপাতে ভাগ হবে। ব্যবসাতে 800 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? দেখো 800 টাকা ব্যবসায় লাভ হয়েছে, তার মধ্যে 10% বি নিয়ে নিয়েছে। 10% যদি বি নিয়ে নেয় তাহলে বাকি থাকছে 90%, অর্থাৎ যত টাকা লাভ হচ্ছে তার 90% ভাগ হবে, তার কারণ 10% বি নিয়ে নিচ্ছে। 90% মানে কত? 720 টাকা ভাগ হবে। বোঝা যাচ্ছে? এই 720 টাকার মধ্যে বলেছে এ কত টাকা পাবে। আমি জানি এ আর বি এর রেশিও হচ্ছে 5:3, তার মধ্যে এ পাচ্ছে 5। কতর মধ্যে? 5 আর 3 8-এর মধ্যে এ যদি 5 পায় 720 টাকার মধ্যে এ কত পাবে এটাই প্রশ্ন। তাহলে এ পাবে 450 টাকা, যেটা অপশন নাম্বার এ তে আছে। পরের প্রশ্ন, এ একটি কাজ 7 দিনে এবং বি ওই কাজ 8 দিনে শেষ করে। যদি তারা ওই কাজের জন্য মোট 150 টাকা পায় তাহলে এ কত টাকা ওই কাজের জন্য পাবে? এটাও খুব সোজা প্রশ্ন, 10 সেকেন্ডের বেশি সময় দেওয়া যাবে না। আর সময় দেবো না। দেখো এ আর বি 7 আর 8 দিনে কোনো একটা কাজ করে, অর্থাৎ টাইমের রেশিও হচ্ছে এর যদি 7 দিন লাগে বি এর সময় লাগবে 8 দিন। টাইমের রেশিও ঠিক উল্টো রেশিও হচ্ছে এফিসিয়েন্সি বা দক্ষতার রেশিও, অর্থাৎ 8:7। কেন এরকম হয়? যে কম দিনে কাজ করে একই কাজ, যে কম দিনে শেষ করে তার দক্ষতা বেশি।
এবং যে কাজ একজন বেশি সময়ে কমপ্লিট করে তার দক্ষতা কম, তাই সময়ের উল্টো রেশিও হচ্ছে এফিসিয়েন্সি বা দক্ষতার রেশিও। বোঝা যাচ্ছে? টাকা সবসময় এই দক্ষতার রেশিওতে ভাগ হবে, এটা খেয়াল রেখো। 150 টাকা মোট পেয়েছে, এ কত টাকা পাবে? আমি দেখছি টাকা পাওয়ার ক্ষেত্রে রেশিও হবে 8:7, অর্থাৎ মোট 15 টাকা যদি পায় তার মধ্যে এ পাবে 8 টাকা। 15 টাকার মধ্যে 8 টাকা পেলে 150 টাকার মধ্যে এ কত পাবে, এটাই প্রশ্ন। এ পাবে 80 টাকা, যেটা অপশন নাম্বার এতে আছে। কোনো ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করা হলে তা 32, 36 এবং 40 দ্বারা ভাগ করা যাবে। এটা কোনো নয়, এটা হবে কোন। কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করা হলে তা 32, 36 এবং 40 দ্বারা ভাগ যায়। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো 11 বিয়োগ করলে এইগুলো দিয়ে ভাগ করা যাবে। এই অপশনগুলোর মধ্যে একটা উত্তর আছে, আমি সঙ্গে সঙ্গে 11 আগে বিয়োগ করে নিই। আমার প্রথম কাজ হবে 11কে বিয়োগ করে নেওয়া। হয়েছে? এবারে দেখো বলেছে যে সংখ্যাগুলো পাওয়া গেল, অর্থাৎ এইটা 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 বা এইটা, এগুলো 32, 36 এবং 40 দ্বারা ভাগ যাবে। আমাকে বলো যে সংখ্যাটা 40 দিয়ে ভাগ করা যাচ্ছে, 40 মানে কি 4x10, তাহলে সেই সংখ্যাটা 4 দিয়েও ভাগ করা যাবে, 10 দিয়েও ভাগ করা যাবে। তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যদি সবগুলোই 10 দিয়ে বিভাজ্য হয় তাহলে শেষে একটা করে শূন্য থাকবে, তার কারণ 10 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে ইউনিট প্লেসে শূন্য থাকতে হবে। এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে ইউনিট প্লেসে শূন্য নেই, তাহলে এটা উত্তর তো হবেই না। বোঝা যাচ্ছে? দেখো 36 মানে আমি জানি 3 × 12 36, যে সংখ্যাটা 36 দিয়ে বিভাজ্য সেই সংখ্যাটা 3 দিয়েও বিভাজ্য হবে। এখানকার মধ্যে এই যে তিনটে সংখ্যা বাকি থাকলো, আমি দেখবো কোন সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য, সেটা আমার দেখতেই হবে। কেন 36 দিয়ে বিভাজ্য এই সংখ্যাটা, এই সংখ্যাটা, এই সংখ্যাটা কিনা, সেটা আমি চেক করার তুলনায় আমি দেখবো যে সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য কিনা। 3 দিয়ে বিভাজ্যতার সিস্টেম হচ্ছে এই সংখ্যার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো যোগ করে সেই যোগফল যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাই 3 দিয়ে বিভাজ্য হবে। এই সংখ্যার অঙ্কগুলো যোগ করলে 0 + 5 + 4 + 1 এটা আসবে 10। 10 3 দিয়ে বিভাজ্য নয়, তাই এই উত্তর হবে না। এখানে দেখো যদি যোগ করি 6 আর 4 10 আর 1 11 আসছে, 11 3 দিয়ে বিভাজ্য নয়, তাই এই উত্তর হবে না। এটা তো আমি আগেই কেটে দিয়েছি, তাই উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ 1451। একটি কুকুর একটি খরগোশকে তাড়া করলো। কুকুরটি যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে খরগোশটি সেই সময় 6টি পদক্ষেপ ফেলে, কিন্তু কুকুরটি 4টি পদক্ষেপে যত দূর যায় খরগোশটি 5টি পদক্ষেপে তত দূর যায়। কুকুর ও খরগোশের বেগের অনুপাত কত? 10 সেকেন্ড সময় দেবো, সময় শুরু এখন। সময় শেষ। খুব সোজা প্রশ্ন, এটা টাইম অ্যান্ড ডিস্টেন্সে বহুবার অনেক পরীক্ষাতে এসছে। কুকুর এবং খরগোশের কথা বলা হয়েছে। দেখো এখানে বলেছে কুকুরটা যে সময় 5টা পদক্ষেপ ফেলে খরগোশটা সে সময় 6টা পদক্ষেপ ফেলে, কিন্তু কুকুরটি 4টি পদক্ষেপে যতদূর যায় খরগোশটি 5টি পদক্ষেপে ততদূর যায়। যা বলেছে আমি এইভাবে রেশিও করলাম। এবারে আমি কুকুরের বেগ আর খরগোশের বেগ, এখানে বেগের রেশিও যদি আমি বার করতে চাই জাস্ট এই ক্রস গুণ করব, 5 5 25 এখানে লিখবো, আর এই ক্রস গুণ করে 4 6 24 এখানে লিখবো, তাহলে আমি বলবো কুকুর আর খরগোশের গতিবেগের রেশিও 25:24, যেটা অপশন নাম্বার বি তে আছে। পরের প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গ সেমি এবং কর্ণ 26 সেমি হলে পরিসীমা কত হবে? তোমাদের সময় শুরু এখন।
সময় শেষ। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমার মান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটাকে পরিসীমা বলা হবে। তাহলে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের মান আর প্রস্থর মান দরকার, তাহলে আমি পরিসীমা কত হবে এই ফর্মুলা ফেলে বলতে পারবো। এখানে দেখো একটা জিনিস বলা ছিল যে এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 26। দেখো যখন আমি অঙ্ক করিয়েছি তখন বলেছি 3, 4, 5 এরা ট্রিপলেট তৈরি করে, মানে এরা পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার যেখানে হবে তারাই পিথাগোরাসের উপপাদ্য মেনে চলবে। দেখো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার হয়। আমি এটাও বলেছিলাম যদি এটা 5, এটা 12, এটা 13 হয় সেটাও পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে। 5 স্কোয়ার মানে 25, 12 স্কোয়ার মানে 144, 144 আর 25 যোগ করলে 13 স্কোয়ার সমান 169 হয়। অর্থাৎ 5, 12, 13 এরাও কিন্তু ট্রিপলেট তৈরি করে। আমি কি বললাম? 5, 12, 13 এরাও ট্রিপলেট তৈরি করে। আমি এই সংখ্যাগুলোকে দেখছি আর এখানে এই সংখ্যাটা যেটা এখানে বলা ছিল কর্ণ অর্থাৎ 26, এই সংখ্যা থেকে বুঝতে পারছি এই কর্ণকে 26 করতে গেলে এই সবগুলো সংখ্যাকে আমি 2 দিয়ে গুণ করব। তাহলে এটা যদি 26 হয় আমি দেখতে পাচ্ছি এইটা হবে 5 দুগুণে 10 এবং ভূমি হবে 12 দুগুণে 24। বোঝা যাচ্ছে? এখানে তোমাকে কি মিলিয়ে নিতে হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বলেছে, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। দেখো দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করি 24 ইন্টু 10 240 আসছে। তাহলে এই আয়তক্ষেত্রের কথাই প্রশ্নে বলা হয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে 24, প্রস্থ 12। প্রশ্নে বলেছে পরিসীমা কত। আমি জানি পরিসীমা মানে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্যের মান 24, প্রস্থের মান 10, অর্থাৎ উত্তর হবে 2 ইন্টু 34 যা কিনা 68, যেটা অপশন নাম্বার বি তে আছে। একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 18 বর্গমিটার বৃদ্ধি পায়, বাগানের প্রস্থ কত? তোমাদের সময় শুরু এখন। এটাও 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই অঙ্কটা করবে। আর সময় দেওয়া যাবে না, এটা খুব সোজা প্রশ্ন। 30 সেকেন্ড দেওয়া হয়েছে, অ্যাভারেজ 30 সেকেন্ড, কিন্তু সব অঙ্কই 30 সেকেন্ড কিন্তু ট্রাই করবে না। কিছু অঙ্ক খুব কম সময়ে হয়, সেখান থেকে সময় বাঁচিয়ে অন্য জায়গায় ইনভেস্ট করতে পারবে সময়টা, সেইভাবেই অঙ্ক করো। চলো অঙ্কটা দেখে নেওয়া যাক। একটা আয়তকার বাগান আছে, দৈর্ঘ্য জানা নেই, প্রস্থ জানা নেই। প্রস্থ চেয়েছে, আমি মনে করছি প্রস্থ x, দৈর্ঘ্য জানা নেই, আমি ধরছিও না। বলেছে যদি দৈর্ঘ্যটা এই পর্যন্ত ছিল, যদি এই 2 বাড়ানো হয় তাহলে ক্ষেত্র জায়গাটা এরকম টাইপের তৈরি হয়ে যাবে। দৈর্ঘ্যটা 2 মিটার বাড়িয়ে দিয়েছে, তাহলে ক্ষেত্রফল এইটুকুনি বাড়লো, প্রস্থ তো একই আছে। তাহলে আমি যদি শুধু অঙ্কটাকে বলি এই জায়গার ক্ষেত্রফল কত যেটা বেরিয়েছে, তোমরা বলবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কেন? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এটা হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আমি জানি এইটাই বেড়েছে, কিন্তু ওরা বলেছে বেড়েছে 18, তাহলে 2x এর ভ্যালু হবে 18, x এর ভ্যালু কত হবে 9। x কি ধরেছি? আয়তক্ষেত্রের প্রস্থ, সেটাই চেয়েছে যে বাগানের প্রস্থ কত, আমি বার করলাম 9 মিটার, যেটা অপশন নাম্বার বি তে আছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকার পায়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।